ওয়েলকাম ভিউয়ার্স। আমরা গত পর্বে পার্ট 1 এবং 2 তে টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানিয়েছি। আজকে আমরা পার্ট 3 তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবো। এ সম্পর্কে ডিটেইলস আমরা জানবো, যাতে আমরা এই টেন্স কন্টিনিউয়াস এর যে কোনো বাক্য আমরা ট্রান্সলেট করতে পারি। এই জন্য আমরা এটা ভালোভাবে ইনশাআল্লাহ করব, প্লাস মুখস্থ করার চেষ্টা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলা অর্থ হচ্ছে চলমান বা ঘটমান বর্তমানকাল। এটা আমাদের সবারই জানা আছে, তারপরও আবারও রিভিশন পর্ব হিসাবে আমরা জানতে চাচ্ছি। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেই ডেফিনেশনটা এখানে দেওয়া হয়েছে। বর্তমানকালে কোনো কাজ অবিরাম চলিতেছে এরূপ বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ে। অর্থাৎ কন্টিনিউ আমরা শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত। কন্টিনিউ বলতে আমরা বুঝি যে কোনো কাজ চলতেই থাকবে, কোনো থামাথামি হবে না। এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে কাজগুলো এগুলো অবিরাম চলতে থাকবে। সব চিনিবার উপায়ের ক্ষেত্রে আমরা বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন বা চয়েস ইত্যাদি থাকবে। এই বিষয়টা আমরা খেয়াল করব যে তেসি, তেসো, তেসেন, চয়েস, এই যে ওয়ার্ডগুলো বা এই যে শব্দগুলো যদি কোনো ক্রিয়ার শেষে থাকে তাহলে সেটাকে আমরা বুঝতে পারবো যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে যেমন একটা দেওয়া আছে উদাহরণ, সো আমি বই পড়তেছি, এখানে খেয়াল করে এখানে রয়েছে তেসি। যেহেতু তেসি রয়েছে, সুতরাং এই তেসি দ্বারা আমরা বুঝতে পারবো যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে স্ট্রাকচার সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা দিতে হবে। স্ট্রাকচার না জানলে আমরা এটাকে ট্রান্সলেট করতে পারবো না এই বাক্যটাকে। এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের অক্সিলারি ভার্ব হিসাবে বসানো হয় এম, ইজ, আর। অ্যাফার্মেটিভে সাবজেক্ট এমিজার প্লাস ভার্ব ওয়ান এর সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। এক্সটেনশন বলতে আমরা বুঝবো অতিরিক্ত অংশ, এক্সটেনশন। ওকে, সো এই যে ভার্বের প্রেজেন্ট ফর্মটা কখনো ভার্বের সেকেন্ড ফর্ম তথা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে কখনোই আইএনজি যুক্ত করা যায় না। সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এরপর নেগেটিভে যদি আমরা খেয়াল করি, নেগেটিভে আসলে অবশ্যই অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসাতেই হবে, মাস্ট। ওকে, সো সাবজেক্ট প্লাস এমিজার প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। এরপরে ইন্ট্রোগেটিভ, আমরা পার্ট 2 তেই আমরা জানছি যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে অবশ্যই সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। এই জন্য ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে এম, ইজ, আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন, লাস্টে কোশ্চেন মার্কটা অবশ্যই ইউজ করতে হবে। এরপরে ইন্ট্রোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে এম, ইজ, আর প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। এই হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমাদেরকে সম্পূর্ণটাই মুখস্থ করতে হবে। আমরা অনেক ক্ষেত্রেই টেন্স যখন আমরা পড়ি, ম্যাক্সিমাম বইগুলোর মধ্যে দেওয়া থাকে শুধুমাত্র অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা। সেই ক্ষেত্রে আমাদের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে আমাদের অনেক সময় ঘাপলা হয়ে যায়। এই জন্য আমরা যদি চারটা যে স্ট্রাকচার রয়েছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ, এই চারটা যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলে বিষয়টা খুবই সহজ হবে। এখানে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি আমি বই পড়তেছি, আমি বই পড়তেছি, আমি বই পড়তেছি না, আমি কি বই পড়তেছি, আমি কি বই পড়তেছি না। এখানে চারটা স্ট্রাকচারের উপর চারটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে প্রথমটা হচ্ছে আই এম রিডিং বুক, আমি বই পড়তেছি। আই এম নট রিডিং বুক, আমি বই পড়তেছি না। এখানে আমরা যদি স্ট্রাকচারের উপর খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে সাবজেক্টের পরে এম, ইজ, আর প্লাস নট আছে। ঠিক নেগেটিভের ক্ষেত্রে একই অবস্থা, আই এম নট রিডিং বুক। এরপরে ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি প্রথমে এম, ইজ, আর আছে এখানে, এই জন্য এম আই রিডিং বুক। স্ট্রাকচারের উপর খেয়াল করলে আমরা অটোমেটিক্যালি এটা ট্রান্সলেট করতে পারবো। আমি কি বই পড়তেছি না, তাহলে এম আই নট রিডিং বুক।
আমরা এখানে হয়তোবা অনেক সময় ঘাপলাই পড়তে পারি যে এখানে তো আছে এম ইজ আর এরপরে নট, কিন্তু সাবজেক্টের পরে এখানে নট কেন? এখানে তো সাবজেক্টের আগে নট আছে। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে যদি কোনো সাবজেক্ট নাউন হয় তাহলে নটটা সামনে বসাইতে হবে, কিন্তু প্রোনাউন হয় তাহলে পিছনেও বসানো যাবে। শুধুমাত্র প্রোনাউনের ক্ষেত্রে নট পিছনে বসানো যাবে, কিন্তু যদি বাক্যটা নাউন হয়, এখানে সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে কিছুতেই নট পিছনে বসানো যাবে না, অবশ্যই সাবজেক্টের সামনে সেক্ষেত্রে বসাইতে হবে। এই জন্য এটা প্রোনাউনের কারণে আমরা সামনেও বসাইতে পারবো, পিছনেও বসাতে পারবো। দ্যাটস ইট। এরপরে এখানে একটা নোট রয়েছে। নোটটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসাতে হবে, আর আই, এটা দেখা যাচ্ছে, এটা আমরা অনেক ক্ষেত্রে আমরা দাড়ি মনে করতে পারি, এটা আসলে দাড়ি নয়, এটা হচ্ছে আই। আই এর সাথে এম বসাতে হবে, আর বাকি সকল পার্সনের সাথে আর বসাতে হবে বা আর বসবে। দ্যাটস ইট। এইটা আমরা সবাই ভালো করে মুখস্থ করব, কারণ এই যে নোটটা যদি আমাদের ক্লিয়ার না জানা থাকে, অনেক ক্ষেত্রে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু সেখানে আমরা আর বসাই দিছি, তাহলে এটা বাক্যটা ব্যতিক্রম হয়ে যাবে। যেমন এখানে আমরা একটা প্র্যাকটিস দেখতে পাচ্ছি চারটা, যে মেয়েটি গান গায়, এটা কিন্তু থার্ড পারসন, মেয়েটি দ্য গার্ল, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা মেয়েকে বোঝাচ্ছে। এই জন্য আমরা যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি পড়ছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা এস যুক্ত করতে হয়। এই জন্য এখানে এই সিং এর সাথে এস যোগ করা হয়েছে, দ্য গার্ল সিংস এ সং, এই জন্য এস যোগ করা হয়েছে। এই জন্য নোটগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মুখস্থ করতে হবে। এরপরে মেয়েটি গান গাইতেছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, কারণ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ পর্ব 2 তে বা পার্ট 2 তে আমরা পড়েছি প্রেজেন্ট ইনডিফিনিট, ওই জন্য ওইটা যদি আমরা আমাদের যদি ভালোভাবে জানা থাকে তাহলে এই ট্রান্সলেট গুলো সহজ হবে। এবং এই যে কন্টিনিউয়াস পার্ট 3 তে কন্টিনিউয়াস টেন্স, মেয়েটি গান গাইতেছে, এই যে তেসি তেসো তেসেন রয়েছে, তাহলে এটা একটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে এর স্ট্রাকচার দেখেন, এটা হচ্ছে অ্যাফার্মেটিভের মধ্যে পড়ছে, আর অ্যাফার্মেটিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এমইজার প্লাস ভার্বের সাথে এনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং, দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং। 3 নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা মাছ ধরি, রস্যই আছে, তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি পার্ট 2 পড়ে থাকি তাহলে সেখানে আমরা বুঝতে পারবো এটা, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভে পড়ছে, অ্যাফার্মেটিভের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, তাহলে উই ক্যাচ ফিশ, আমরা মাছ ধরি। এরপরে তারা মাছ ধরতেছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস, কারণ তেসি তেসো তেসেন থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়। সো দে আর ক্যাচিং ফিশ, এটাও অ্যাফার্মেটিভ বাক্য, দে আর ক্যাচিং ফিশ। আমরা যদি পার্ট 2 এবং পার্ট 3 মুখস্থ করি তাহলে ইজিলি আমরা এই ট্রান্সলেট গুলো করতে পারবো, যে কোনো ট্রান্সলেট হোক না কেন আমরা ইজিলি করতে পারবো। এই জন্য সবাইকে বলবো এই টেন্সটা সম্পর্কে অন্তত অন্য যে পর্বগুলো বা অন্যগুলোর যে পার্ট গুলো রয়েছে এগুলো যদি একটু কমও হয়, টেন্সটা যেন একটু খুব ভালোভাবে মুখস্থ হয়, তাহলে আমরা খুব সহজেই যে কোনো ট্রান্সলেট করতে পারবো এবং যে কোনো ইংরেজি টপিক আমরা পড়তে পারবো, অর্থ বুঝতে পারবো। দ্যাটস ইট। থ্যাংক ইউ গাইস।